স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সে খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ডেইলি টাইমস অফ বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন। এবং দর্শক, বিভিন্ন খবরের সময়ে কিন্তু আমাদের অন্যান্য অতিথিরা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন। আজকেও তার ব্যতিক্রম হবে না। যুক্ত হয়েছেন আরেকজন অতিথি হিসেবে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট সৈয়দা আসিয়া আশরাফি পাপিয়া, বিএনপি দলীয় সাবেক এমপি এবং সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং একই সাথে আছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের। আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আমাদেরকে এত রাতে সময় দিয়েছেন এবং একাত্তর জার্নালে সংযুক্ত হওয়ার জন্য। ইলিয়াস খান, একটু যদি প্রথমে আলোচনা করি, একটি গণমাধ্যমে আমরা দেখছিলাম যে রাষ্ট্রপতি নিয়ে একটি হয়তো তথ্য তারা বলছে যে তিনি পদত্যাগ করতে পারেন বা তিনি হয়তো এখনও বহাল থাকবেন। এই বিষয় সম্পর্কে যদি কোনো তথ্য আসলে আপনার কাছে। আমি যতদূর জানি তিনি আগামী সপ্তাহে পদত্যাগ করবেন, রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে। এবং যতটুকু জানতে পেরেছি 5ই আগস্টের আগে তাকে আর রাষ্ট্রপতি তিনি আর থাকছেন না, এই হিসেবেই তাকে তিনি চলে যাচ্ছেন। এবং যতদূর আমি জানি দেশের বাইরে তিনি চিকিৎসা করতে যাবেন। আজকে আমরা খবর নিয়েছি, আমরা যতটুকু জানি দেশের বাইরে চিকিৎসা করতে যাবেন। সপরিবারে চলে যাচ্ছেন নাকি এরকম? সেটা যেন ওনার বিষয়টা আমি জানি, সপরিবারে যাবেন কিনা আই এম নট শিওর। বাট পরবর্তী রাষ্ট্রপতি কে সেটি এখন নিশ্চিত, সেটি নিয়েও নানা গুঞ্জন আছে। তবে একটি সূত্রে আবার শুনেছি যে প্রথমত যে স্পিকার আছে তার কাছে ক্ষমতা দিয়ে যাবেন, পরবর্তীতে বিএনপি চিন্তা ভাবনা করে কাকে বানানো যায় সেই চেষ্টা করবে। এরকম ধারণা করা হচ্ছে রাষ্ট্রপতি চেঞ্জ যদি না হয় 5 তারিখের আগে বিরোধী দলগুলো কোনো বড় প্রশ্ন তুলতে পারে যে এখনও কেন, কারণ তিনি তো পতিত সাবেক যে দলটি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তার আমলেই তিনি রাষ্ট্রপতি। এবং তার কিন্তু এখনও 1 বছর 10 মাস আমি যতদূর জানি সময় আছে, বাট তিনি আগেই চলে যাচ্ছেন। আচ্ছা, নিশ্চয়ই এই বিষয়ে আরও গণমাধ্যমগুলো বিস্তারিত তথ্য হয়তো দেবে কিছু দিনের মধ্যে। আমরাও হয়তো পুরোপুরি জানতে পারবো যে রাষ্ট্রপতি শেষ পর্যন্ত পদত্যাগ করছেন এবং তার জায়গায় কে আসছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি, সেটিও নিশ্চয়ই পরিষ্কার হওয়া যাবে। আমরা একটু সম্প্রতি যে প্রসঙ্গটি আসলে আলোচনায়, এটাই আমরা ব্যাপক আলোচনায় জামায়াতের একজন এমপি সাতক্ষীরা 4 আসনের, তার যেই ঘটনাটি নানা রকমভাবে প্রথমে চেষ্টা করা হলো যে সেটি আসল না, সেটি এক ধরনের এআই দিয়ে করা। না, এই চেষ্টা চালিয়েছিল একটি গোষ্ঠী। আমি অনেকে তাদেরকে বলেন একটি বাহিনী, আমি সেটি বলতে চাই না। একজন প্রথমেই ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু এটিতে শেষ রক্ষা হয়নি, কারণ এটিতে এআই দিয়ে তৈরি না সেটি প্রমাণ। তিনি প্রথমত বিয়ে করেছেন, স্বীকার করেননি, বলা হচ্ছে তার কাছ থেকে 1 লাখ টাকা। জামাত ইসলামকে আমি ধন্যবাদ জানাতে চাই, তাকে পরিষ্কার করা হচ্ছে। বাট একই সঙ্গে বলতে চাই, তিনি যদি ওই মেয়েটাকে বিয়ে না করে থাকেন তাহলে যে মেয়েটার সাথে সময় কাটিয়েছেন এটা তো গুরুতর অপরাধ, সেই অপরাধেরও বিচার করতে হবে। বাংলাদেশের সংস্কৃতিতে আছে, কেউ অপরাধ করলে পুলিশ বর্ণ কেউ ট্রান্সফার করে দেয়। ট্রান্সফার করা তো এটা তো সমাধান না। ঠিক ওনার ক্ষেত্রেও যদি তিনি একটি নাবালিকা, আমি তাকে নাবালিকাই বলবো, তার বয়স দেখানো হয়েছে, এখন তো সব কিছু মিথ্যা প্রমাণিত হচ্ছে। তিনি আদৌ মেট্রিক পাস করে এসএসসি পাস করেছেন কিনা সেটি কিন্তু আমার শিওর না। সুতরাং যদি এই মেয়েটির সাথে তিনি সময় কাটিয়ে থাকেন সেটির বিচার হতে হবে দেশের প্রচলিত আইনে বা ইসলামী আইনে। জামাত যে আইনে বিশ্বাস করে সেটির বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। অবশ্যই আমরা সেই আইনের বিষয়ে তো অবশ্যই আমরা জানতেই চাই, কারণ আমাদের সাথে বিশেষজ্ঞরা আছেন, সংসদের বিষয় বিশেষজ্ঞ আছেন এবং একই সাথে আইনের বিষয় বিশেষজ্ঞ আছেন। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনার কাছেই আসি। আপনাদের দলের সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত দেখেছি যে গাজী নজরুলকে আপনারা দল থেকে বহিষ্কার করেছেন। বহিষ্কারই কি শেষ অবস্থান আপনাদের? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আসলে সেটা দুঃখজনক বা যেটা আমাদের জন্য আকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং
সংগঠনের পক্ষ থেকে সূচিত বলা হয়েছে যে আমরা এটাকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট দিবে এবং সেটিতে ব্যবস্থা নেওয়া হবে। সংগঠন তো একদিনের মাথায় সেটাকে তদন্ত করে দিয়েছে এবং নিজেই সাথে জরুরি বৈঠক ডেকে আজকে সেখানে সিদ্ধান্ত হয়েছে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং নির্বাচন কমিশনকেও সেটা লিখিত আকারে জানানো হয়েছে। আর তার ব্যাপারে সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে এবং তার সংসদ সদস্য পদ থাকা না থাকার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এখন সেটা আমরা মনে করি যে সংগঠনের যেটা করার বা যে যতটুকু করার আছে সংগঠন তার সর্বোচ্চ টুকু করেছে। এবং এই ক্ষেত্রে জামাত ইসলামীকে আমার ধন্যবাদ জানাই। জামাত ইসলামী এই সংগঠন যে তারা এরকম ঘটনার দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিয়েছে এবং রানিং একজন এমপিকে দল থেকে বহিষ্কার এবং তার আসন ব্যাপারও নির্বাচন কমিশনকে জানিয়েছে সেই ব্যবস্থা নেওয়ার জন্য। যদিও এর আগে অনেক ঘটনা আছে, অনেক দলের অনেক নেতাদের বড় বড় ঘটনা আছে এবং সেগুলো নিয়ে আমরা হ্যালো জি আমি বলছি যে সেই জন্য সেরকম অনেকগুলো নজিরও আছে, কিন্তু এরকম খুব বড় ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু জামাত ইসলাম যেটা একটা নৈতিক সংগঠন এবং ইসলামী সংগঠন এবং এখানে সাদা কাপড়ের দাগ লাগলে অনেক বড় করে দেখা যায় এবং দেখা হয়, সেটা স্বাভাবিক। এবং সেজন্য আমাদের কর্মীরা, আমাদের জনশক্তিরা আহত হয়েছে, মানুষ আহত হয়েছে। আমরা সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি যেটা সংগঠনের পক্ষে করার আছে সেটা সর্বোচ্চ করেছে। এখন কেউ মানে মামলা করা বা হচ্ছে যে এটা হচ্ছে যেটা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটা অবশ্যই ক্ষতিগ্রস্ত পক্ষ বা কেউ মামলা করলে সেটা তার আইনের গতিতে চলবে। সংগঠনের যেটা সংগঠন একজন মানুষকে যেহেতু দেশের প্রচলিত আইন আছে বা ব্যবস্থা আছে, সেখানে সংগঠনকে আর কি করার আছে? আমার নয় এটা আপনি নৈতিকতার জায়গা থেকে বলেন বা হচ্ছে যে ইয়ার জায়গা থেকে বলেন, সামাজিকতার জায়গা থেকে অবশ্যই এটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। এখন আইনগত দিকে আইনজীবী হিসেবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন বা আমার পাপিয়া আছে তাকে জিজ্ঞেস করেন, সেখানে যদি তিনি বিয়ে করেন, সেখানে যদি তার কাবিননামা থাকে, সেখানে যদি ভিকটিমের কোনো অভিযোগ না থাকে, তার পরিবারের কোনো অভিযোগ না থাকে, তাহলে সেখানে আইনের দৃষ্টিতে তো সেটা আইন আপনারা ভালো জানেন বা সবাই ভালো জানেন, আইন তো আইনের গতিতে চলবে। আপনি কাজী নজরুলের হচ্ছে উনি সংসদ সদস্য হিসেবে থাকবে কি থাকবে না, আপনি সেই বিষয়টা বারবারই বলছিলেন যে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এই যে ভিকটিম যে মেয়েটি, সে তো হচ্ছে সম্ভবত নাবালিকা, এবং একই সাথে হচ্ছে আমরা দেখেছি ওনার প্রথম পক্ষের যে স্ত্রী, তিনি এই বিষয়ে কথা বলেছেন এবং এই ধরনের ঘটনার কারণে গাজী নজরুলের কাছ থেকে এর আগেও বেশ কিছু আমরা দেখেছি অর্থের একটি বিষয়, সেখানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও এসছে যে অর্থের বিনিময়ে তাকে সেখান থেকে বের হতে হয়েছে। এই বিষয়গুলো আসলে বিবেচনায় আপনারা নেবেন কিনা? কারণ শুধুমাত্র তো এখানে গাজী নজরুল একা নন, তার সাথে তো এই মানুষগুলো তো আসলে জড়িত। এখন আমি তো বললাম যে আপনি সংগঠন তো যার ব্যাপারে অভিযোগ আসছে, যারা যিনি সংগঠনের দায়িত্বশীল বা এমপি, তার বিরুদ্ধে সংগঠন ব্যবস্থা নিয়েছে। এখন এর সাথে যদি আরো কেউ জড়িত যে থাকে, ভিকটিম তার বিষয়ে দলের পক্ষ থেকে আপনারা কিছু করবেন না বা তার প্রতি আপনাদের কোনো সহানুভূতি নেই? অ্যাডভোকেট সৈয়দা আশরাফি পাপি, আপনার কাছে যদি আসি। আপা জি, আপনি আমরা বলতে দেন, মানে হচ্ছে যে সে তো কোনো অভিযোগ করে নাই, সে তো ভিডিও বার্তা দিয়েছে, সে তো বলেছে যে তার স্বামী, সে তো বলেছে যে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে, তার বাবা বক্তব্য দিয়েছে, সব মানুষ বোঝে, তার মেয়ের বিয়ে হয়েছে, তার মেয়ে বিয়ে দিয়েছে, তাদের এখানে তাদের পরিবারে পারিবারিকভাবে বিয়ে দিয়েছে। এখন সেখানে যদি সে বিচার, তাহলে জামাত ইসলামী তাকে বহিষ্কার করলো কেন? যদি তার শ্বশুর মেয়েটি সাক্ষ্য দিয়ে থাকে, তাহলে তো তিনি বৈধই আছেন, তাকে জামাত ইসলাম তাকে বহিষ্কার করলো কেন? জামাত ইসলামী বহিষ্কার করেছে। জামাত ইসলামীর সাংগঠনিক সিস্টেম আছে, সংগঠনের মানে যেহেতু সংগঠনের এই দ্বিতীয় বিয়ে বলে বা হচ্ছে যে এই সংগঠনের নিশ্চয়ই দ্বিতীয় বিবাহ কোনো অপরাধ না, সংগঠনকে অবহিত করে নাই।
এবং সংগঠনের মানে যে লেভেলের সংগঠন থেকে একজন দায়িত্বশীলের এই সকল বিষয়গুলো মানে নিয়ে বিয়ে করবার যেভাবে জন্য কি সংগঠনকে অবহিত আলোচনা- করতে হবে? আপনাদের কি এরকম নিয়ম আছে? আমাদের সংগঠনের আমাদের অনেকগুলো বিষয়ে সম্পৃক্ত আছে। যদি কোনো এখন বিষয়ে উনি এরকম তো নিশ্চয়ই মানে এই সংগঠন বিষয়গুলোর অনুমতি না নেয়, অজানা নন, তিনি যখন এই উনি- কাজটা উনি- করেছেন। হ্যাঁ, উনি ওটা করেছেন বিদায় আপনি আছেন আমাদের সাথে, আমরা advocate- এমপির বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা হয়েছে, ওনার জি। এমপি পদ বাতিলের জন্য সংগঠন সিদ্ধান্ত নিয়েছে। এখন যদি ভিকটিম পরিবার তার ব্যবস্থা নেন, বা আপনি আইনজীবী, আপনারা আছেন, সাংবাদিকরা আছেন, বা কেউ যদি জি, আমরা আসবো আপনার কাছে অ্যাডভোকেট সৈয়দা ব্যবস্থা নেবে। জি আশরাফি পাপি, আপনার কাছে যদি আসি, মানে একজন সংসদ সদস্যর আচরণ আমাদেরকে এই অবস্থা দেখতে হলো। এটা বাংলাদেশের ইতিহাসে খুবই দুর্ভাগ্যজনক। তার কারণ জনপ্রতিনিধিদের কাছ থেকে মানুষ এই ধরনের তো আশা করেই না। তারপর ধর্মভিত্তিক দল যারা বেহেস, দোজক, পাপ, পুণ্য এই সমস্ত নিয়ে আলাপ আলোচনা করে এবং ইসলামিক রাষ্ট্র তৈরি করার স্বপ্ন অদ্যাবধি কাল পর্যন্ত সে গোলাম আযমের সময় থেকে শুরু করে দেখিয়ে আসতেছে, তাদের এরকম ধর্ম বহির্ভূত কর্মকাণ্ড, ইসলামিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড, সেটা তো এক মানে ওই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে এটা একটা প্রচন্ড খারাপ এবং অপরাধ। আর দ্বিতীয়ত আপনি আসেন মেয়েটা নাবালক, তো রাষ্ট্রীয় আইন যেখানে উনি 3 বারের সংসদ সদস্য, 72 বছর বয়স, একটা রাষ্ট্রের আইন একটা নাবালক মেয়েকে কোনো কাজে আসতেই পারে, কিন্তু তাকে আমাকে প্রভোগ করতে হবে, তার সাথে দৈহিক সম্পর্ক তৈরি করে প্রলোভন দেখিয়ে কাজ করব কি করবো না সেটা পরের প্রশ্ন। এটা প্রচন্ড অনৈতিক হয়েছে। কারণ উনি যদি একটা 20 বছরের যুবক হতো, তাহলে এটা আপনি তারুণ্যকে 20 বছরের যুবককে 30 বছরের যুবক তারুণ্যকে দায়ী করতে পারতেন। কিন্তু একটা বয়স্ক মানুষের এই ধরনের কর্মকাণ্ড, এটা সত্যি লজ্জাস্কর, এবং এটা শুধু বহিষ্কার করেই ক্ষান্ত হওয়ার বিষয়টা না। এটা জামাত ইসলামকে অদূর ভবিষ্যতে তাদের এরকম অনেক বহিষ্কারই হয়, আবার সেই বহিষ্কার প্রত্যাহার হয়। আমি চাঁপাইনবাবগঞ্জে ওখানে জোট হয় না, স্বতন্ত্র ভোট করেছিল ওনাদের নায়েবে আমির লতিফুর রহমান, নামে মাত্র বহিষ্কার, কিন্তু এখন ওটা প্রত্যাহার, এবং উনি নায়েবে আমির হয়ে এখন পর্যন্ত ওখানে আসছেন। এখন এখানে 2 রকম প্রশ্ন দেখা দিচ্ছে, যে নাবালক মেয়েটাকে ঘটনাটা যে ঘটালো, বাংলাদেশের সোসাইটি এমন একটা জিনিস যে আজকে দেখেন জুলাই আগস্টের পরে ব্যাপকভাবে মাদ্রাসায় বলাৎকার, পুরুষ শিশু এবং নারী মেয়ে শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু তারা মুখ খুলতে গেলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে এবং বাবাকে মানুষ এক ঘরে পর্যন্ত করে দিচ্ছে। তো আজকে ধর্মীয় অনুশাসন যেখানে আমাদের পাপ বোধ থেকে আমাদের আত্মাকে শুদ্ধি করে বিরত রাখবে এবং ধর্মীয় অনুশাসনের দ্বারা আমরা পাপ পুণ্য থেকে বিরত থাকবো, সেখানে দেখেন এখানে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। তো এগুলো তো আসলে ভেঙে পড়েছে সমস্ত কিছু, এবং এই যে টিআইবি রিপোর্ট অনুযায়ী যে ধর্ষণ বেড়েছে, এগুলো সব দেখবেন শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ মাদ্রাসা গোরস্থান তো না, মসজিদ মাদ্রাসা, ছেলে শিশু ও মেয়ে শিশু সংক্রান্ত। এগুলা ফেক, সবগুলো যে ফেক তা কিন্তু না, অধিকাংশটাই সত্য। এখন এইখানে প্রশ্ন আসছে যে ওনার সদস্য পদ যাবে কিনা। আমরা এই প্রসঙ্গটা নিয়ে আমরা ফিরবো, তবে বিরতির পর। যে এটি এখন সবার কাছে প্রশ্ন, যে সদস্যপদ থাকবে কি থাকবে না, এবং নির্বাচন কমিশনেরও আসলে এখানে কতটুকু ক্ষমতা আছে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার। অ্যাডভোকেট সৈয়দা আছে আশরাফি পাপি, আপনার কাছে যদি একটু আসি, যেই প্রসঙ্গটি আসলে বিরতির আগে ছিল, যে সবারই এখন যে প্রসঙ্গ জানবার সেটি হচ্ছে যে গাজী নজরুলের সদস্যপদ থাকবে কি থাকবে না। আমরা একটু আসলে এই আইনের ব্যাখ্যাটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। কি শুধু বহিষ্কার করে ওনার সদস্যপদ বাতিল করা যাবে না? অতীতে এই ধরনের কোনো রেওয়াজ কিন্তু নাই। যেমন লতিফ সিদ্দিকী সাহেবকে বহিষ্কার করছিল তৎকালীন তার দল, কিন্তু বহিষ্কার করার কারণে তার পদ যায় নাই। উনি যখন পদত্যাগ করছেন তখন তার পদ গেছেন। গোলাম মাওলার অনেকেই বহিষ্কার করছে, কিন্তু উনি পদত্যাগ করেন নাই, ওনার পদ কিন্তু যায় নাই। তারপরে আপনার মুরাদ সাহেব, ওনাকে বহিষ্কার করছে তথ্য প্রতিমন্ত্রী থেকে, কিন্তু তার দল থেকে, বাট হচ্ছে উনি পদত্যাগ করেন নাই, বিধায় ওনার পদ কিন্তু যায় নাই। এবং আবু হানা সাহেব বিএনপির সময়ে তাকে বহিষ্কার করছিল, বাট হচ্ছে উনি পদত্যাগ করেন নাই, বিধায় তার পদ যায় না। বহিষ্কার করলেই যে পদ চলে যায়, এমপিত্ব চলে যায়, এটা সঠিক না। এবং সংবিধানে এই ধরনের কোনো কিছু নাই। সংবিধানের 70 অনুচ্ছেদে যেটা আছে সেটা হচ্ছে আপনি দলের বাইরে যদি ভোট প্রদান করেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে দলের বাইরে ভোট প্রদান করলে সেখানে আপনার সদস্যপদ যাবে এবং আপনার আসন সেখানে শূন্য হবে। আর এছাড়া আপনার
এই বহিষ্কার করে কখনো ওনার পোস্ট পদবি আমার ওনার একটা হচ্ছে প্রশ্ন এমপিশিপ যাবে না। এটা একবারে সংবিধানের বিধিসম্মত ভাবে আছে এবং এটা হচ্ছে বাস্তব জিনিস। এখন নৈতিক স্খলন জনিত যে অপরাধ, এটা সংসদে একটা টিম করে দিতে পারে, সেটা তদন্ত করতে পারে, তদন্ত করে লেন্দি করে আলটিমেটলি এগুলো নরমাল কিন্তু হয়ে যেতে কিন্তু আমরা পারে। দেখছিলাম যে শিশির মনি তিনি আবার বলছেন যে যেহেতু জামায়াতে ইসলামী তাদের দল থেকে বহিষ্কার করেছেন গাজী নজরুল ইসলামকে, তাই তিনি আর সদস্য থাকতে পারবেন না, সংসদ সদস্য। শিশির মনি নিজে যেহেতু উপনির্বাচনে এমপি হতে চান, সেই জন্য উনি ওনার মন গড়া কথা বলেছেন, যেটা সংবিধানের কোথাও কিন্তু নাই প্রথমত। বাট আমার একটা প্রশ্ন আছে আপা। দ্বিতীয় যেটা বিষয় যে ওনার দল যদি বলে, জামাত ইসলামের দল যদি নজরুল ইসলাম সাহেবকে বলে যে আপনি পদত্যাগ করেন, দেন উনি যদি পদত্যাগ করেন তাহলে পদ শূন্য হবে। না, আপনি যেটি বললেন এটি আমরা দিনভর বিভিন্ন জায়গায় শুনেছি, বাট আমার প্রশ্ন হচ্ছে কোন রাজনৈতিক দল থেকে সদস্য হবেন বা স্বতন্ত্র সদস্য হবেন, তা রাজনৈতিক দল থেকে যখন তাকে বহিষ্কার করা হয়েছে, তো তার স্ট্যাটাস কি এখন আসলে? রাজনৈতিক দল থেকে বহিষ্কার হয়েছে, তার রাজনৈতিক পোস্ট থাকবে না, কিন্তু সংসদ সদস্য হিসেবে সে পদত্যাগ মানে তার শূন্য পদ হবে না। এটা তাহলে অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুল হক, আপনার কাছে আসতে চাই। আপনারা কি গাজী নজরুলকে বলেছেন পদত্যাগ করবার কথা? আমাদের আজকে তো সিদ্ধান্ত হলো এবং সেটা ইয়াকে জানানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, এবং যদি সেটা এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যে ইসি একজন সদস্য তিনি বলেছেন যে তার সদস্যপদ চলে যাবে। এখন উনি কিসের ভিত্তিতে বলেছেন আপাতত না, সাখাওয়াত হোসেন সাহেব যেটা বলছে, উনি বলছেন যে নৈতিক স্খলন জড়িত কারণে তার মতে থাকার কোনো রাইটস নাই, কিন্তু বাংলাদেশ সংবিধানে বহিষ্কার করলে পদ যাওয়ার কোনো বিধান, ধারা, উপধারা কোনো কিছু কিন্তু নাই। এবং আমি যতগুলা রেফারেন্স দিলাম আপনার, গোলাম মাওলা রনি থেকে শুরু করে, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ থেকে শুরু করে, লতিফ সিদ্দিকী থেকে শুরু করে, আবু হেনা থেকে শুরু করে, লতিফ সিদ্দিকী নিজে পদত্যাগ করছেন, বহিষ্কার করার পর দিন তার পদ শূন্য হয়েছে। গোলাম মাওলা রনিকে বহিষ্কার করছে, সে পদত্যাগ করেনি, এরপর 8 থেকে 14 মেয়াদ উত্তীর্ণ কিন্তু করেছে। তারপরে মুরাদকে বহিষ্কার করছে, বাট সেই জায়গায় যদি গাজী নজরুল পদত্যাগ না করেন, তাহলে কি আমরা তাকে পরবর্তী যেই সংসদ অধিবেশন হবে সেখানে তাকে উপস্থিত হতে দেখব? আমরা কি তখন তাকে সাধারণ অন্য সংসদ সদস্যের মতোই সেখানে আসলে থাকবেন? তিনি যেভাবে আছেন ওভাবেই থাকবেন, সংসদ সদস্য পদ, পার্লামেন্ট মেম্বার হিসেবে থেকে যাবেন উনি। একটু ওয়েট করেন দেখার জন্য কি হয়। না, এটা সংবিধানের আইনটা আমি বললাম, তবে জামাত ইসলাম যদি উনাকে পদত্যাগ করতে বাধ্য করে, দেন পদ শূন্য হবে এবং সেখানে তখন উপনির্বাচন হবে। এটা হচ্ছে একবারে সংবিধানের বিধান যেটা। এবং আজকে ডক্টর সাদ্দিক মালিক সাহেব ওই কথা বলেছে। জি, পাপিয়া ফাতমা অনেক বিষয় বললেন, আমি একটু দুই একটা বিষয় একটু কথা বলতে চাই। অধ্যাপক নিজামুদ্দিন আহমেদ উনিও কিন্তু বলেছে যে দল থেকে বহিষ্কার মানে সংসদ পদ হারানো নয়, নৈতিক স্খলনের অভিযোগ সংসদীয় তদন্ত বা আইনগত প্রক্রিয়া প্রয়োজনীয় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কেবল দলীয় বহিষ্কারের কারণে এমপি পদ বাতিল হওয়ার কোন প্রকার সুযোগ সংবিধানে নাই। এই আর কি। এখন আপনার নেক্সট কোশ্চেন। জি মাহফুজুল হক, আপনি মনে হয় কিছু যুক্ত করতে চাচ্ছিলেন? আমি বলতে চাচ্ছিলাম, পাপিয়া ফাতো অনেক বড় অনেক কথা বললেন। পাপিয়া ফাতের দলে তো এরকম অনেক আমরা দেখেছি যে আমাদের জয়নাল আবদিন ফারুক সাহেব তার পরক্রিয়ার বিভিন্ন ঘটনার বিভিন্ন নারীদের সাথে যে সম্পর্কের ভিডিও ভাইরাল হয়েছে, ওনারা কোনো ব্যবস্থা নেন না। এরপর হচ্ছে যে ওনাদের এই যে রংপুরের নেতা কোচি মেয়ে সাপ্লাই দেওয়ার ব্যাপারে যে অডিও কোচি মেয়ের কথা, রংপুরে যে আপনাদেরই তো কোচি মেয়ে লাগলো 72 বছর বয়সে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ওনারা কিন্তু এসব বিষয়ে কোনো কথা বলেন না। আপনি নেতাকে শাসন করেন, আপনি আমাদের দলের সাথে আপনার দলের এখানে অন্তত 50টা ডকুমেন্ট আছে বিএনপি নেতারা কোন জায়গায় কোন দর্শনের ঘটনার সাথে জড়িত। এটা দুর্ভাগ্যজনক, এই তুলনা করলে এখানে হবে না। এই তুলনা কেন করবেন? আমি বলছি এটা হবে না, ঠিক আছে, কিন্তু জামাতের ব্যাপারে
জামাতের ব্যাপারে এত উচ্চকণ্ঠ, এত মানে ভাইরাল, কিন্তু ওনাদের যখন দলের ব্যাপারে আসে ওনারা তো উচ্চকণ্ঠ এবং বক্তব্য দিয়ে সে বিষয়ে নিয়ে ওনারা কথা বলেন না, তখন চুপ থাকে যান, এবং জামাত ইসলামী একটা নৈতিক এবং আন্তর্জাতিক সংগঠন হিসেবে জামাত ইসলামী এটা প্রমাণ করেছে। জামাতের নীতি এবং আদর্শের সাথে আপোষ করে না। জামাত ইসলাম নীতি এবং আদর্শের সাথে আপোষ। আপনি কথা বলতে দেন না, আপনি কথা বলতে দেন না, আপনার সাথে আমি কথা বলি নাই, আপনার সাথে আমি কথা বলি নাই, আপনার সাথে আমি কথা বলি না, আপনি চুপ, এখন একটু চুপ থাকেন না, পরে আমার সব শেষ করলে আমরা বলি। তাহলে আমার বলছি যে সেই বিষয়গুলো না, আপনি তো আমার দলের ব্যাপার বলেন, আমি আপনার দলের বলবো না। আপনার দলের এরকম আরো অসংখ্য ঘটনা ঘটছে, আমি বললাম একদম সুস্পষ্ট নাম ধরে বললাম, কি ব্যবস্থা নিয়েছেন? কোনো ব্যবস্থা তো নেন নাই। তখন তো চুপসে যান, তখন তো আর এগুলো নিয়ে সব বিষয়ে এখানে এই যে ইয়াতে কি বলা হচ্ছে যে ইয়া কার্ড দিতে গিয়ে, আপনার ফ্যামিলি কার্ড দিতে গিয়ে দর্শনের শিকার কয়েকটা অসংখ্য ঘটনার কোনো ব্যবস্থা তো নেন না। দায়িত্বশীল ব্যক্তি বিএনপি উপজেলা জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, এরা কিসের এখন এইটার সাথে আপনি বিএনপি টেনে আনতেছেন, তাহলে বিএনপি না, আমরা বলতেছি আপনার জামাত অপরাধ সবার জন্য অপরাধ, জামাতের জন্য অপরাধ, আপনার বিএনপির ব্যাপারে অপরাধ। আপনার আজকে শেখ হাসিনার মৃণাল কান্তির সাথে শেখ হাসিনার যত অপকর্মের বই ফিরিস্তি বের হয়েছে সেগুলো অপরাধ, এরশাদ সাহেবের যেগুলো হয়েছে সেগুলো অপরাধ সবার জন্য। এবং যারা হচ্ছে যে লং ড্রাইভে গিয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা এরকম আছে, তাদের সেগুলো অপরাধ। অতএব সেই এগুলা সবগুলোই অপরাধ এবং অপরাধের শাস্তি হওয়া উচিত। এবং জামাত ইসলামী নৈতিক সেই জায়গা থেকে এই এমপির বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, আপোষ করে নাই কোনো ইয়ার সাথে, আদর্শের সাথে, এটা অন্যদের অনুসরণ করা উচিত। আমি একটু যোগ করতে চাই, শুধু আমি জানি এই বিষয় নিয়ে আলাপ করবেন কিনা। এই যে ধরুন এমপি সাহেব, তাকে তো বহিষ্কার করা হয়েছে, বাট এই যে মেয়েটির সঙ্গে যেটি করা হয়েছে, এই মেয়েটির সুরক্ষা দেওয়া উচিত। আপনি দেখেছেন যে সব জায়গায় তার সঙ্গে রিপোর্ট এসে বিভিন্ন ধরনের ভিডিও ছেড়েছে। মেয়েটি যাতে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, রাষ্ট্রের সেই বা সংশ্লিষ্ট যারা আছে তাদের সুরক্ষা দেওয়া উচিত অবশ্যই। এবং মানবাধিকার সংস্থাগুলো এই মেয়েটাকে তাদের হেফাজতে নিয়ে মেয়েটাকে সুস্থ মানসিক যে ট্রমা, এই ট্রমার হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই সুযোগে বললে, মেয়েটির বাবা যে ভিডিও বার্তা দিয়েছে যে আমার মেয়ে বিয়ে করেছে বা বিয়ে দিয়েছি, সেটি যদি না হয়, হ্যাঁ, কারণ এখন বোঝা যাচ্ছে যে জামাত ইসলামের মতো একটি সুসংগঠিত দল হয়, সেটা বলেন না কেন? জি, সেটা যদি হয়, সেটি যদি হয় ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উনি ওনার মেয়ের বিরুদ্ধে, উনি যদি উনার মেয়ের ব্যাপারে যদি ভিডিও দেওয়ার পরে আপনি বলেন সেটা যদি না হয়, তো উনি ভিডিও দিয়েছেন তো বাবা, নাবালকের বিয়ে হয় না তো, আইনে বিয়ে হয় নাবালকের, সেটা তো নাবালক হিসেবে যখন কাবিন হয়েছে, তো তাহলে কাবিন যিনি করেছেন কিনশিতে করেছেন, কাবিন তো আপনি প্রথম দিকে বলছিলেন যে গাজী নজরুলের বিষয়ে আপনারা দলগতভাবে নিজেরাও তদন্ত করে তারপরে সিদ্ধান্ত নিয়েছেন। এই যে প্রসঙ্গগুলো এখন আসছে যে ভিকটিম সংক্রান্ত, তারপর একই সাথে তাদের পরিবারের সদস্যদের এবং ওনার আগের স্ত্রীর বক্তব্য, এগুলা কি আপনারা তদন্ত তখন নেননি? মানে এখন এই কথাগুলো কেন বারবার আসছে? না, আমরা এই কথাগুলো, আমি এই কথাটা বলছি যে আমাদের জায়গা থেকে, আমাদের দলীয় সংগঠনের জায়গা থেকে যখন তদন্ত করেছে, সংগঠন এই জায়গাগুলোতে অসঙ্গতি পেয়েছে এবং সংগঠনের যে রুলস এবং রেগুলেশন আছে, সংগঠনকে এরকম একটা সেটা আপনারা কি ভিকটিমের সাথে কথা বলেছেন? ওই মেয়ের সাথে কি আপনারা কথা বলেছেন? না, এখন তদন্ত কমিটিতে তো আমি ছিলাম না। মানে আমি একটু যোগ করি, যেহেতু মেয়েটির বাবা বলেছে আমার মেয়েকে বিয়ে দিয়েছি, ওই ভদ্রলোকের প্রথম স্ত্রী বলেছেন তার পারমিশন নিয়ে বিয়ে করেছে, তাহলে তো এই লোক নিষ্পাপ, তার অপরাধ কি? আমি বুঝতে পারছি না, তাকে কেন বহিষ্কার করা হলো?
না, তাকে বহিষ্কার করা ইসলামে হয়েছে তো দ্বিতীয় বিবাহ জায়েজ আছে, তিনি তো কোনো অপরাধ করেননি। সংগঠনের সিস্টেমের মধ্যে আপনি আপনি আরো অনেক বড়, এর আগেরও কয়েক আছে, ধরেন সংগঠনকে অবহিত করে নাই, মানে দ্বিতীয় বিয়ে করেছে, বিয়ে করতে গেলে অবৈধ করতে হয় নাকি সংগঠনের পারমিশন নিয়ে? আমাদের সংগঠনের সিস্টেম ভাই, আপনার সংগঠন আর আমাদের সংগঠন তো একরকম। ভাই আপনার সংগঠনের আমাদের সংগঠন তো আমাদের আপনার জানা আছে, আমাদেরও তো অনেক কিছু জানা আছে, আপনাদের জানা নাই। আমরা কত কিছু করেন, কতজনের সাথে ঘর কাটাই, ইয়া কাটাই, সময় কাটাই, এগুলো তো আর আমরা বলতেছি না আপনাদের। আপনারা ধর্মীয় দল যেটা বলেন তো, এইজন্য আপনাদের কাছে মানুষের আমরা আমাদের কথাটা বলতেছি, আপনি আমাদের কথাটা আমাদের বলতেছেন। আমাদের সিস্টেমে অনুমতি নেয়া এবং হচ্ছে যে মানে এরকম বিষয়ে গোপন কোন সিদ্ধান্ত নিতে গেলে সংগঠনের সাথী পদ, রোকন পদ এবং সংগঠনের থেকে সংগঠন বহিষ্কার করে, এরকম অতীতের অনেক রেকর্ড আছে। সংগঠন ওনার কারণে সংগঠন যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং এই যে এটা সংগঠন আঘাত পেয়েছে, সেটাকে সংগঠন অবশ্যই চেষ্টা করছেন। আমি কি বলছি আমি তো আপনি কি বললেন, আমি কি বললাম? না, আমার সংগঠন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, ওনাকে বহিষ্কার করেছে, রানিং এমপি হিসেবে ওনাকে ইয়ে করার জন্য বলছেন। আপনি বলতেছেন যে মামলা করবেন কিনা, আমি বলছি যে মামলা করার বিষয়টা আপনি দায়িত্ব নিতে পারেন, আপনি নিতে পারেন, আপনি মামলা করেন। আমি ওই যে আপনি বললেন যে পরিপূরক, মানে আপনি আর আমি পরিপূরক, বিপরীত শক্তি। এখন আপনি বলতেছেন আপনার ভিকটিমকে নিয়ে আমি মামলা করতে পারি না, এটা সমাজ। কেন পারেন না? কেন পারেন না? অনেক কিছু তো পারেন, খেলা তো অনেক জায়গায় হইতেছে, সংস্থা আছে, খেলা তো অনেক জায়গায় হইতেছে, অনেক কিছু তো করতেছেন, করেন না কি বলতেছে? মানে তো বিভিন্ন সংস্থাকে সম্পৃক্ত করে অনেক কিছু করতেছেন, যেগুলো তো প্রকাশ হবে। আমি সরকারের সাথে জড়িত না, এবং সরকার এই যে আপনি যেমন জড়িত, আপনি জড়িত, সরকার অনেক কিছু জানেন, আমার অগোচরে, আমি জানি না। পত্র পত্রিকা আসলে যেটা পড়া সেটা আমি পড়ি এবং দেখি। সাংগঠনিক বিষয় নিয়ে আপনি জিজ্ঞাসা করলে আমি সেটা উত্তর দিতে পারবো, বাট সরকারের ব্যাপারগুলো আপনি তো সরকারের এখন অংশ। তবে অ্যাডভোকেট মাহফুজুল হক সাহেব তিনি যথার্থই বলেছেন, তার যে এমপিকে বহিষ্কার করা হচ্ছে, দলের বহিষ্কার করার ক্ষমতা আছে, আইনের আওতায় আনার ক্ষমতা তো বিরোধী দলের নাই। সেটি সরকারি দল যদি ইচ্ছা করে তাকে আইনের আওতায় আনতে পারবে বলে আমি মনে করি। সেটা নিতে পারবেন, বা ওনার ফ্যামিলি যদি ক্ষুব্ধ হইতো, সংক্ষুব্ধ হইতো, ওই মেয়ে যদি ভিকটিম যদি সংক্ষুব্ধ হয়, সে যদি আদালতের আশ্রয় নেয় বা তার পরিবার আশ্রয় নেয়, তাহলে না আপনি আর আমি কি আশ্রয় নেওয়ার, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য? আপনি আমাকে বলছেন যে আপনি সাহায্য করেন, আমি কিভাবে সাহায্য করব? আপনারা শুনেন, বাংলাদেশে এখন মিডিয়াতে বিএনপির যে জায়গায় জায়গায় শত হাজার কোটি টাকা চাঁদাবাজি করতেছে, চাঁদাবাজি 2 কোটি টাকা না দিলে ব্যবসা করতে পারবে না, এবং হচ্ছে সব জায়গায় শুনেন, এগুলো তো মিডিয়াতে প্রচারিত হয় না, এগুলো মিডিয়াতে হাইলাইট হয় না, মিডিয়াতে হাইলাইট হয় জামাতের বিষয়। জামাত বহিষ্কার করার পরে, এমপি পদ বাতিল করার জন্য সুপারিশ করার পরে জামাতের প্রতি প্রশ্ন হচ্ছে যে এটাই শেষ কিনা, এরপরে আর কি করবে? কিন্তু মানে সব জামাত সবকিছু করার পরও জামাতকে আরো কিছু করার জন্য মিডিয়ার প্রশ্ন। কিন্তু আমি যে বললাম আপনাদের নেতাদের অনেক অপকর্মের ফিরিস্তি দিলাম, বা এই যে দর্শনের যতগুলো ঘটনা ঘটলো, বিএনপি কি করলো? বিএনপি কোনো ব্যবস্থা তো নেয় না, তাদের বিরুদ্ধে বিএনপি তো কোনো ব্যবস্থা নেয় নাই। তো এই জন্য অন্যের ব্যাপারে কথা বলা, নিজের চেহারা দেখা দরকার, চেহারা দেখা দরকার। আপনি মাদ্রাসা ধর্ষণ করবেন, আপনি ব্যবস্থা নেন, আপনি সরকার আছেন, আপনি ব্যবস্থা নেন না, আপনি সরকারে আছেন, আপনি ব্যবস্থা নেন। মাদ্রাসা করলেন, আপনি সরকারের থেকে বিরোধী দলকে দায় দিবেন, বিরোধী দলকে গালি দিবেন, সেটা তো হয় না। আপনাকে তো বুঝতে হবে, নিজের দল ঠিক করতে পারেন না, নিজের ঠিক করতে পারেন না, কথা বলে। এটা কি স্বাভাবিক কোনো ব্যাপার নাকি? এইটা একবার বললেন যে ফেক বলতে যে হলো না, তারপর বললেন যে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যে কে বলছে সেটা? এটা দলের পক্ষ থেকে সর্বপ্রথমেই বলা হয়েছে যে আমরা এই বিষয়ে তদন্ত করে তারপরে ব্যবস্থা নিব।
অপকর্ম করতে গেছেন এবং দলের ওই পক্ষ দলের থেকে সরাসরি সাথে MP বিবৃতি দিয়ে থাকবে। এখন কারণ আবু জুবাইর এই কথা এটা বলেছেন। হচ্ছে আপনাদের আপনি উল্টাপাল্টা কথা বলেন কেন? একটা এমপি আর একটা ছাত্রদল যুবদল ওয়ার্ড লেভেলের একটা জায়গা একটা সমর্থন আরে বিএনপির উপজেলা পর্যায়ে নেতা বিএনপির এমপি জালালউদ্দিন ফারুক সাহেব সাবেক হুইপ ছিলেন, ইয়া ছিলেন, আপনি সেগুলো কথা বলেন না কেন? মেয়েদের ইজ্জত দিতে পারেন না? একটা প্রথম বউটাকে মেয়েদের ইজ্জত দেন, বিবেচিত মেয়েদের ইজ্জত করতে দেন। আপনি প্রথম বউটাকে আপনি প্রেস কনফারেন্স করেছেন করে দ্বিতীয় বিয়ে বলে আপনি দুটোতে বঞ্চিত করার চেষ্টা করছেন এবং দুটো মেয়ে এখানে victim হচ্ছে, দুটো মেয়ে নির্যাতিত হচ্ছে, দুটো মেয়ের অধিকার আপনি হরপ করছেন ইসলামিক দলের নেতা হয়ে। এটা তো ঠিক না। ইসলামিক দলের নেতা হয়ে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, এজন্য তাকে বিপদ বাতিল করার জন্য সুপারিশ করা হয়েছে। দল থেকে তারা আর কি করবে? দল কি দেশের আইন হাতে তুলে নিবে? ইসলামবাদীর কথা আমাকে না, শোনায় দল না। কি দেশের আইন হাতে তুলে নিবে? আপনি আমার দলের কথা তুলতে গেছেন কেন? আপনার দলের তাহলে বলবো না কেন? আপনি বললে আমার দলের ব্যাপারে আমি বললাম, আপনি বলবো না কেন? আপনার বললে এত গায়ে লাগে কেন? অপকর্ম আপনি করলে যেটা অপরাধ না কেন? অমক তমক কথা বলেন আবার। সূত্র এগুলো আপনি নিয়ে আসতেছেন। এগুলো তো আর ঠিক না। আপনি একটা মূল ঘটনা থেকে আপনি নিজের চর্চায় যেতে হবে, নিজের সমস্যাটা সেটার কথা বলতে হবে। আপনি নিজের চেহারা দেখেন, আয়না নিজের চেহারা দেখেন, তারপর কথা বলিয়েন। এটা কোনো কথা না। এটা আপনি কথার পরনে কথা বলছেন। ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, নাবালক ধর্ষণ একটা সামাজিক ব্যাধি। মোটিভেশন দরকার, কিন্তু একটা এমপির যে মোটিভেশন লাগবে এইটা বাংলাদেশের মানুষ একটা ধর্মীয় দলের এমপির যে 72 বছর বয়সে মোটিভেশন লাগবে এইটা তো একটা নতুন জিনিস ভাই। একটা অ্যাডাল্ট ভাই জয়নাল ফারুক কি এমপি না? জয়নাল ফারুক এমপি না? আপনি এগুলো ব্যাপারে বাস করেন না কেন? কথা বলেন কেন? 14 বছরের মেয়েকে জোর করে হোটেলে নিয়ে করেন, করেন, মানুষের সাথে লিপ্ত করেন, আবার কথা বলেন। সেইটা নিয়ে আপনি বহিষ্কার করে আপনি কষ্ট তো পাগল হয়ে যাচ্ছেন। বহিষ্কারটা প্রত্যাহার করেন। খামাকার লোক দেখানো বহিষ্কারের প্রয়োজন নাই। এই না, আমি তো সেটাও করতে পারেন, আপনি তো সেটাও করতে পারেন না। উনি অনেক ভালো কাজ করছে, শোকেসে সাজায় রেখে দেন, এখন লোকজন ওনাকে দেখুক। তা বললাম তো, আপনি তো সেটাও করতে পারেন না। আমার তো এতটুকু করছে, একটা নাবালক সাহস দেখেন, সব সাহস দেখেন। দেখাই তার সাথে দৈহিক সম্পর্ক করবে, আবার হচ্ছে তাকে বিয়ে বলে একবার বউ বলতেছে, আবার তারিখ হচ্ছে আজকে লিখতেছে 4 দিন আগে আপনাদের তো বিয়ে ছাড়া চলে, বিয়ে ছাড়া সম্পর্ক চলে, তো বিয়ে করছে। কি বিয়ে করছে? ফালতু কথা বলেন। বিয়ে করছে তো বিয়ে করলে আবার বহিষ্কার করছেন কেন? বিয়ে করার তো রাইটস আছে, আপনারা তো স্বীকার করেন বিয়ে করা। 5টা বিয়ে করার তো আপনারা স্বীকার করেন। এই 2014 সালে অনেকে তালাক দিবসে আশ্রয় দিয়েছে, পরবর্তী পর্যায়ে স্ত্রীর দাবি চাইছে, স্ত্রীর স্বীকৃতি চাইছে, আদালতের আশ্রয় গ্রহণ করছে। আপনাদের রাজশাহীর বড় নেতা দেখেন 14-15 সালের ইতিহাস পত্রিকা ঘেটে দেখেন। আমি নাম বলে বিব্রত করতে চাচ্ছি না। যারা করছে তাদের ব্যাপারে জামাত ব্যবস্থা নিয়েছে। আপনার সেটা তো সেই সচ্ছলতা আপনার দেখাতে পারেন না, নদীতে স্থাপন করতে পারেন না। শিক্ষা নেন জামাত থেকে, জামাত থেকে শিক্ষা নেন, কিভাবে ব্যবস্থা করতে হয় এটা থেকে শিক্ষা নেন, কথা বলেন। একবারে সাতক্ষীরা থেকে বেহেস দেওয়া শুরু হয়ে যাবে, চাপাই নবাবগঞ্জে যে বেহেস শেষ হবে এমনই বেহেস দেওয়া দিচ্ছেন মেয়েদেরকে, যে 2 বউকে, এখন একটা অবিবাহিত বউ আর একটা বিবাহিত বউকে আপনি বাধ্য করছেন যে হ্যাঁ বিয়ে করছে বলে তাকে স্বীকারোক্তি দিতে। ওই মেয়েটার জীবনের ট্র্যাজেডি দুটো মেয়ের যে কি বিভীষিক সম্মুখীন সে হচ্ছে, ওটা একজন মেয়ের পরিস্থিতিটা বুঝবে। আপনি পুরুষ লোক এটা বুঝবেন না, আর খামাখা অপ্রাসঙ্গিক কথা বলে একটা জাতীয় প্রচার মাধ্যমের সময় নষ্ট করা উচিত না। কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় করে দিচ্ছেন। এক প্রসঙ্গে রাত থেকে 14টা প্রসঙ্গ তুলে নিয়ে এসেছেন আমার দলের বিষয় নিয়ে কি আপনাকে প্রশ্ন করছে নাকি? না, আপনার দলের প্রশ্ন আমি তো, আপনি আমার দলের প্রশ্ন করছেন না, আপনার সমস্যা কেন? আপনার সমস্যা কেন? বলার কে? কেন আমি বলতে পারবো না? আমি বলতে পারবো আপনি বাংলাদেশের নাগরিক না, আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক, আপনি সরকার, আপনি সরকার থেকে যদি অপকর্ম করবেন তাহলে তখন আমি বলতে পারবো না কেন? আপনি আমার ব্যাপারে বলতে পারেন, আমি বললে সমস্যা হবে কেন? নিজেরা দৃষ্টিভঙ্গি ঘোরানোর চেষ্টা করছেন এবং আপনাদের মোটে কালেও সংশোধনের আগ্রহই নাই। আপনার কথা শুনে আমি বুঝছি, মানে গায়ের জ্বালায় মরে যাচ্ছেন বহিষ্কার করে, এবং এইটা কখনোই পথ শূন্য হবে না।
জমিদল নেতা দর্শন যুবদল নেতা অমুক নেতা তমুক, ওগুলো গুনে গুনে বেড়ে রাখতে দিতে পারে না। 26 তারিখের আছে যুবদল নেতা দর্শনের অভিযোগ। যুবদল নেতা আর এমপি এক না ভাই, যুবদল নেতা আর এমপি কিন্তু এক না, এটা মাথায় রাখতে হবে। আপনি যুবদল নেতাকে বার করে দিবেন, দর্শনের অপমান সহ্য না করতে পারে এক্ষেত্রে আত্মহত্যা। ইসলাম সম্পর্কে মানুষের কাছে মেসেজটা কি যাচ্ছে? মেসেজটা কি যাচ্ছে? কিসের মেসেজ দিবেন? কৃষক দল নেতা আমাদের পত্রিকা নিউজ আছে নেতার বিরুদ্ধে দর্শনের চেষ্টার অভিযোগ। আমরা আসলে এই প্রসঙ্গটি আসলে এখানে একে অপরকে আমরা দোষারোপ হয়তো করে যাচ্ছি, কিন্তু দিন শেষে যে দলেরই হোক না কেন একজন সংসদ সদস্যর কাছ থেকে এই ধরনের কোনো আচরণ বা কোনো ঘটনা, আমি কিন্তু এখন কনফিউজড ওনাকে কেন বহিষ্কার করা হলো। কারণ ওনার প্রথম ওয়াইফ বলেছে তার পারমিশন নিয়ে বিয়ে করেছে, ওনার শ্বশুর ভিডিও বার্তা দিয়েছে এমপি সাহেবের তার মেয়েকে তিনি বিয়ে দিয়েছেন। এখন শুধু যদি এতটা পরাধীন মানুষ হওয়া ঠিক না, যে দলের অনুমতি নিয়ে তাকে বিয়ে করতে হবে। আমি জানি না ওনাদের দলে কিন্তু এই ঘটনা করার পর তিনি তাহলে দলকে জানাননি কেন, এটাও একটা বিশাল প্রশ্ন সামনে চলে আসে। মানে উনি যদি বিয়ে করে থাকেন সকলের অনুমতি নিয়ে, এবং যেহেতু মেয়ের বাবা বলছেন এর জন্য দলের অনুমতি নিতে হবে। মানে যদি তাদের ওনাদের দলের যদি এরকম নিয়ম থেকে থাকে তাহলে তো এই নিয়ম থাকলে এটা চেঞ্জ করা উচিত মনে করি। সেটা হয়তো কারণ আমাদের রাসূল তিনি বা আমাদের হাদিস কোরআনে আছে 4টি বিয়ে করা জায়েজ আছে, এবং এই ব্যক্তি তো তার প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে করেছেন। তারপরে কি বলে তার শ্বশুর, যে ইয়াং শ্বশুর দেখলাম উনি বোধহয় জামাতের কর্মী, তিনি বলেছেন যে আমার মেয়েকে বিয়ে দিয়েছে, তারপর ওনার প্রতি অন্যায় করা হয়েছে, কেন ওনাকে বহিষ্কার করা হলো? আচ্ছা, আমরা আসলে এই প্রসঙ্গটা এখানে শেষ করতে চাই। তবে যে বিষয়টি বারবারই আসছে, যিনি ভিকটিম তাকে যেন আসলে তার যদি কোনো আইনি সহায়তার প্রয়োজন হয় সেটি যেন রাষ্ট্র আসলে নিশ্চিত করে, এবং তার নিরাপত্তার বিষয়টি যেন নিশ্চিত করে। আমরা একটি প্রসঙ্গে হয়তো আলোচনা করছিলাম, কিন্তু রাজনীতির অন্যান্য প্রসঙ্গের মধ্যে আজকে আমরা দেখেছি যে আবারও জামাত ইসলামের জেনারেল যে সেক্রেটারি তিনি বলছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার যে বিএনপি কর্তৃত্ববাদী শাসনের দিকে যাচ্ছে, এবং অনেকটা তিনি তুলনা করছেন ফ্যাসিস্ট যেইভাবে দেশ পরিচালনা করেছে একই রকমভাবে বিএনপিও সেভাবে দেশ পরিচালনা করছে। এটা ওনার বক্তব্য। কারণ গণভোটের রায় মানছে না, নানা ধরনের ডালবাহানা করছে। সেই জুলাই সনদ আর গণভোট বাংলাদেশের সবকিছু না, বহু সমস্যা আরও আছে। এটি বলতে বলতে গলা শুকিয়ে রাস্তায় আন্দোলন, কি সংসদে আন্দোলন করে, আমি এটাকে ছোট করছি না, বাট আরও বহু সমস্যা দেশে আছে। এখন বন্যা হচ্ছে, বন্যা নিয়ে প্রোগ্রাম করুক। হামে মানুষ মারা যাচ্ছে, অসংখ্য মানুষ মারা যাচ্ছে, দ্রব্যমূল্য কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে, এগুলো নিয়ে বিরোধী দল আন্দোলন করুক। গণভোট আর জুলাই সনদের কথা বিএনপি স্পেসিফিক বলেছে, দাড়ি কমা ফুল স্টপ সহ প্রত্যেকটা জিনিস আমরা পূরণ করব। এত 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 তারা কেন? কেবল তো 4 মাস হয়েছে। এখানে তিনি একটা কথা বলেছেন যে এই গণভোটের রায় যদি মানা না হয় তাহলে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে যেসব জায়গায় সেগুলো আসলে কাজ করবে না। ঘটনাটি কি আসলে তাই? এটি আমি জানি না, বাট নোট অফ ডিসেন্ট সেটি সহ তো আর এটি পাস হবে না। নোট সেটির সাথে একমত না বলেই তো নোট অফ ডিসেন্ট দিয়েছে। অ্যাডভোকেট সৈয়দা আশরাফি পাপি, আপনার কাছে যদি আসি, সেটি হচ্ছে এই যে গণভোটের নোট অফ বিএনপি নোট অফ ডিসেন্ট যেই দিয়েছে যেই বিষয়গুলোতে, সেগুলো যদি কার্যকর বাদ রেখেই গণভোটের রায় যদি মানা না হয়, তাহলে বলছে জামাত ইসলামী যে বিএনপি অনেকটা ফ্যাসিস্টদের মতোই আচরণ করছে। আপনার কাছে কি মনে হয় এখানে? কি জামাত ইসলামের কথা মতো তো ফ্যাসিস্ট বললেই ফ্যাসিস্ট হয়ে যাব না? আর নিজেকে অনেক গণতান্ত্রিক মানসিকতা সম্পূর্ণ মনে করলেও জামাত ইসলাম গণতান্ত্রিক মানসিকতা সম্পূর্ণ করে রাজনৈতিক সংগঠন হয়ে যাবে না। কারণ তারা ঐক্যমত কমিশনের বৈঠকে বসেছে, আবার ওখান থেকে লাফিয়ে লাফিয়ে সরকার হটানোর আন্দোলনও করেছে, কর্মসূচি দিয়েছে। শেখ হাসিনা এত বছর ক্ষমতায় থাকছে, তার দুঃশাসনকে চ্যালেঞ্জ কিন্তু করেনি, কখনোই বলে নাই যে শেখ হাসিনাকে 2 মিনিটের ভিতরে ভারত পাঠাবে, 1 সেকেন্ডের ভিতরে ক্ষমতাচ্যুত করে দিবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেদিন থেকে আসছে সেদিন থেকে একই হুঙ্কার আমি পাপিয়া শুনছি যে লন্ডনে পাঠিয়ে দেওয়া হবে, আমাদের নেতাকে আসতে পারে না, কেউ না, অনেক তুচ্ছতা ছিল। ঠিক যেভাবে আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, জামাত ইসলাম তখন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত একই ভাষায় কথা বলছে। যেগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে সেগুলো মানার তো কোনো প্রশ্নই আসে না। আর গণভোট, আপনি এমপি না, আপনি সংবিধান মাফিক আপনাকে চলতে হচ্ছে না।
কিন্তু আপনি যখন এমপি হবেন, পার্লামেন্টে যাবেন, তখন হচ্ছে সংবিধানের বাইরে আপনি কখনোই যেতে পারবেন না। তাহলে সংবিধানের বাইরে যদি যেতেই পারা যেত, তাহলে গণভোটটাকে আদালতের মাধ্যম দিয়ে এটা বাতিলটাকে কিভাবে সংযুক্ত করা হলো তাহলে বলেন? বাতিল জিনিস নিয়ে মানে অন্তর্বর্তীকালীন সরকার যে স্ট্যান্ডবাজিটা জামাত ইসলাম এবং এনসিপি কে নিয়ে করে দীর্ঘদিন থাকার একটা প্রক্রিয়া তৈরি করছিল এবং মানুষের ভিতরে তাদের প্রয়োজনীয়তাটা উপলব্ধি করানোর একটা ইস্যু দাঁড় করাতে চাচ্ছিল, সেটা তারা চেষ্টা করছে। এবং বিএনপিও খুব পরিপক্কতার হ্যান্ডেলিং করেছে, পরিপক্কতার পরিচয় দিয়েছে। এবং নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো তো কোনোভাবেই মানবো না। নোট অফ ডিসেন্ট মানবো না জন্যই তো নোট অফ ডিসেন্ট দিচ্ছি। এটা জামাত মানাতে বাধ্য করবে হুইজ জামাত, যে একটা রাজনৈতিক সংগঠনের গঠনতন্ত্র, চেতনা, জনবল, জনসমর্থন, উনাকে মানতে হবে কেন? উনাকে মেনে চলতে হবে পীর সাহেব না হুজুর নাকি? এই যে এই ধরনের মন মানসিকতা এবং এই ধরনের কথাবার্তাগুলো রাজনীতিতে আসলে প্রতিহিংসার জন্ম দেয়। সেই জায়গায় সংবিধান সংশোধনের যে কমিটি করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেখানে বিরোধী দল অংশ নিতে চাচ্ছে না। আপনার কাছে মনে হয় যে কেন? এখানে তো অংশ নিলেই তো তাদের আলোচনা করবার সুবিধা ছিল। বিএনপি যে সংবিধান সংশোধন কমিটি করেছে, এটাতে ওনারা না যে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে এবং তারা আবার বাংলাদেশকে বিশৃঙ্খল করতে চায়। আর বিএনপি যেহেতু একটা ভদ্র মধ্যপন্থা দল, শান্তিতে সবাইকে নিয়ে সহাবস্থান করতে চায়, এই সুযোগটা জামাত ইসলাম অপব্যবহার করতে চাচ্ছে এবং বাংলাদেশকে আবার খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়ে তাদের রাজনৈতিক যে যা যা উদ্দেশ্য আছে সেগুলো হাসিল করার প্রচেষ্টা তারা লিপ্ত রয়েছে। এবং এটা কোনো শুভ উদ্দেশ্য না, এটা একটা অশুভ উদ্দেশ্য। এই অশুভ উদ্দেশ্য নিয়ে আর যাই হোক, বাংলাদেশের মানুষের কাছে আস্থা অর্জন তারা করতে পারবে না। সংবিধান সংশোধন কমিটিতে আসলে কেন আপনারা অংশ নিতে চাচ্ছেন না? নিলে তো এই যে ধরনের সংশোধনী আপনারা চান, সরকারের সাথে আলোচনা করে বিষয়টি সংসদের মাধ্যমে পাশ হয়ে আসলে তো সেটি বরং ভালো হয় না? আপনি কাকে বলছেন? জি, মাহফুজুল হককে। আজকে আইনজীবী ঐক্য পরিষদের যে সেমিনার ছিল সুপ্রিম কোর্টে, সেখানে আমি উপস্থিত ছিলাম। সেখানে আমাদের দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেব সুনির্দিষ্টভাবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তিনি বলেছেন যে যে আদেশ, এই জুলাই আদেশ, যেটা যে জুলাই আদেশের ভিত্তিতে এই জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং গণভোট হয়েছে, একই আদেশের ভিত্তিতে জুলাই জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং গণভোট হয়েছে। সংবিধানের ভিত্তিতে কিন্তু এই জাতীয় সংসদ নির্বাচন হয় না। সংবিধানের ভিত্তিতে হলে কিন্তু সেটা ওই 29 হওয়ার কথা ছিল। অতএব একই আদেশের ভিত্তিতে যদি জুলাই সনদ গণভোট হয় এবং হচ্ছে যে সংসদ নির্বাচন হয়, তাহলে আপনি একটা মানতেছেন আর একটা মানতেছেন না। একই মায়ের গর্ভের সন্তান, আপনি একটাকে বৈধ বলতেছেন আর একটাকে অবৈধ বলতেছেন। এটা তো একটা প্রতারণা। আপনি জুলাই সনদ এখানে যদি আজকে আপনি হচ্ছে যে দুইটা, আপনি যখন ওখানে গণভোটের যে প্রজ্ঞাপন দিয়েছে নির্বাচন কমিশন, সেখানে কিন্তু এটা আপনার হচ্ছে যে ইয়াতে ছিল, ওয়েবসাইটে ছিল। সেখানে এই বিএনপির নেতারা তখন কিন্তু এটা জেনে শুনে বুঝেই তখন গণভোটের পক্ষে রায় চেয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব দাঁত কেলিয়ে কেলিয়ে বলছেন যে এই জনগণ যদি গণভোটের পক্ষে রায় দেয়, জনগণ যদি গণভোটের পক্ষে রায় দেয় এবং জনগণ যদি সেইটার যদি সরকার গণভোট যদি ইয়া হয়, অধিকাংশ মানুষ চায়, তাহলে যে সরকার গঠিত হবে তারা বাধ্য থাকবে সেটা বাস্তবায়ন করতে। এবং সেখানে এই প্রক্রিয়াটা সুনির্দিষ্টভাবে লেখা ছিল কিভাবে এই গণভোটের রায় কিভাবে বাস্তবায়ন হবে, সংবিধান কিভাবে সংস্কার হবে। এখানে সংবিধান সংশোধন একটা জিনিস হচ্ছে যে পরিমার্জন পরিবর্তন, আর একটা হচ্ছে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা, সেটা হচ্ছে সংস্কার। এখন সংস্কারকে যদি সংশোধনকে একাকার করে ফেলেন তাহলে যেটা মানুষকে ধোঁকা দেওয়া হবে। কিন্তু আপনি এখানে যেমন হচ্ছে যে উচ্চকক্ষ গঠনের বিষয় আছে, এটা সংবিধানের যে গণভোটের যে 4টা প্রশ্ন ছিল সেটার মধ্যে সুনির্দিষ্টভাবে ছিল যে উচ্চকক্ষ গঠিত হবে জনগণের আনুপাতিক ভোটের রেশিওর আলোকে। কিন্তু এখন বিএনপি বলতেছে না, আমার কি ছিল, আমার হচ্ছে যে নোট অফ ডিসেন্ট ছিল, এটাতে আমি হচ্ছে প্রাপ্ত আসনের ভিত্তিতে করব। তো প্রাপ্ত আসনের ভিত্তিতে আপনি আরেকটা উচ্চ কক্ষ করি, আপনি হচ্ছে যে আরো 100 জন লোকের ব্যয় বাড়াই, আপনি রাস্তার ব্যয় বাড়ায় আপনার কি লাভ হবে?
এটা সংবিধান কোনো সংস্কার না। আপনি নিম্নকক্ষ যা উচ্চকক্ষ তা। তো আপনি সে কথা ওই যে যখন আলোচনা ছিল তখন বলেন নাই কেন, এখন বলেন কেন? আপনি এখন মানুষ ভোট হয়ে ক্ষমতায় আসার পরে আপনার পক্ষে আসার পরে আপনি কথা বলেন কেন? আপনি এটা আগে বলতে পারেন না সৎ সাহস নিয়ে যে না, তখন আপনারা বলতেছেন না 51% ইয়াতে বিএনপি ভোট দিয়েছে, আর 70% মানুষের ভোট কিন্তু আপনি অবজ্ঞা করতেছেন। আপনি সেটাকে বলতেছেন। এখন জামাত ইসলামী সংবিধান সংশোধন কমিটি হ্যাঁ কত শুনবো? মিথ্যা মিথ্যা কথা হয়তো শুনতে ভালো লাগে নাকি? আপনি শুনবেন না, আপনার কাছে এটা কোনো সংখ্যায় না, আপনি তো এটাকে পাত্তা দিচ্ছেন না, আপনি শুনবেন কিভাবে? 68.59% মানে কি? বাংলাদেশ ব্যাংকের টাকা নিয়ে, জেলা পরিষদের টাকা নিয়ে কথাবার্তা ওই সময় তো, এখন ওই সময় যদি ওই গণভোটের বিপক্ষে বলতেন তাহলে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করতো, সৎ সাহস ছিল না, এই জন্য বলেন নাই। ওই সময় আর হচ্ছে যে ইয়া করছেন আমরা নির্বাচনের জন্য, আমরা ক্ষমতা আসার জন্য মানুষকে বলছি। তো নির্বাচনের আগে এক কথা বলেন, নির্বাচনের আগে আরেক কথা বলেন। এটাকে কি বলে? এটাকে মুনাফিক বলে না? এটাকে কি বলে? জামাত ইসলামী যদি কথা শুনেন, আপনার সঙ্গে আমি কথা বলি না, একদম চুপ ছিলাম। আপনি তো সিনিয়র লোক, আপনি আমার সঙ্গে কথা বলেন না, আপনার সঙ্গে আমি কথা বলি না। আপনি এখন চুপ থাকেন না, আপনি এখন চুপ থাকেন না। আমার সঙ্গে আমার কথা বলতে দেন, এরপর আপনার সময় তো আমি কথা বলি নাই। আপনার সঙ্গে আমি কথা বলি না। এখানে সিনিয়র জুনিয়র না, আপনি তো আমার সাথে টকশোতে আছেন। এখানে আপনি আমার সাথে টকশোতে আছেন, আমি আপনার সাথে টকশোতে আছি। সিনিয়রিটি ইয়ে দেখালে তো হবে না, এটা কোর্টে গেলে সিনিয়রিটি হবে। আপনি এখানে আপনি টকশোতে আলোচক, আমি টকশোতে আলোচক। আপনি এখানে আপনি কি আছেন না, আপনি কথা আমার কথা বলতে চান, আপনি আমার কথা বলেন। ভদ্রতা আপনি যেটা বলেন সেটা বিভ্রান্ত না, আমি বলি বিভ্রান্ত। আপনার মতো করে আমাকে বলতে হবে না। এই আলোচনা আসলে আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই পাপিয়াপাকে। পাপিয়াপা, আপনি যে বলেছেন বাংলাদেশ ব্যাংকের টাকা দিয়ে আরো একটা প্রতিষ্ঠানের নাম বলেন যে প্রচারণা চালিয়েছে, তো 70% ভোট নিয়ে কি আপনার সন্দেহ আছে? আপনি শুধু বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করবেন না, এটা শোনা যাবে না। না, আমি যদি আজকে সংবিধান সংশোধন কমিটিতে ঢুকি, তাহলে এই যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ গ্রহণ করলাম এবং এই যে বাধ্যবাধকতা 6 মাসের যে 180 দিনের, এই যে আমি এটা জেনে শুনে প্রত্যাখ্যান করলাম, তখন তো আপনি আমাকে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। এই জন্য আমি এই জেনে শুনে এই বিষপান করতে পারি না। এই জন্য আমি আপনারা এই আলোচনা নিশ্চয়ই সংসদে এই বিষয়টা ফয়সালা হবে আমরা আশা করতে চাই। তার জন্য রাজপথে কোনো ধরনের উত্তাপ না ছড়া, কারণ আমরা সেটা প্রত্যাশা থাকবে। সংসদে কিন্তু কথা বলার সুযোগ আছে যতক্ষণই যা বলা যাবে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক এবং একই সাথে অ্যাডভোকেট আসিয়া আশরাফি পাপিয়া। আপনাকেও আবারও নিশ্চয়ই আমরা পাবো অন্য কোনো আলোচনায়, রাজনীতি আলোচনার শেষের দিকে। তবে দেশের বাইরের খবর নিয়ে আলোচনা করতে চাই এবং সেটি কম বেশি আমরা সবাই জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ, এরই মধ্যে ভারতে যেই ছাত্রদের আন্দোলন চলছে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে, এবং একই সাথে সেখান থেকে দাবি উঠেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এবং আমরা দেখেছি দিল্লিতে পুলিশের এক ধরনের ভারতীয় এই শিক্ষার্থীদের উপর এক ধরনের লাঠিচার্জ থেকে শুরু করে আহত এবং মারা যাওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন সোম বসু, সিনিয়র সাংবাদিক, নয়াদিল্লি থেকে, এবং একই সাথে আমাদের সাথে আছেন অধ্যাপক AGM নিয়াজউদ্দিন, রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং ধন্যবাদ একাত্তর জার্নালে সময় দিয়েছেন। সোম বসু, প্রথমে যদি আপনার কাছে আসতে চাই, ককরোচ পার্টি কতটা বা মোদির ক্ষমতাকে আসলে চ্যালেঞ্জ করছে এই মুহূর্তে আপনার দৃষ্টিতে যদি একটু জানি? দেখুন, যেই পুলিশ এক্সেস হয়েছে, লাঠিচার্জ হয়েছে, টিয়ার শেলিং হয়েছে, পেলেট গান চলেছে, তো এটা একটা মানুষের মধ্যে একটা, যারা মনে করুন বিজেপি সমর্থক ও অনেকে যারা বিজেপিকে ভোট দিয়েছে, তাদের পরিবার আছে, তাদের ছেলেমেয়েরা আছে যারা নিট পরীক্ষা এবং আরো যাবতীয় অনেক অন্য পরীক্ষাতে তারা বসার মতন, মানে তারা স্টুডেন্ট, তারা একটু এতে একটু চিন্তায় পড়ে গেছে যে এরকম ঘটনা একটা মানে ঘটলো এরকম দেশে,
এর এর- এর এর থেকে বেরোবে কি করে? কিন্তু এতে যে একটা গভর্নমেন্টের ওপর, যে মোদী সরকারের ওপর যে একটা খুব বড়ভাবে ধাক্কা পড়েছে, তা এখনো অব্দি সেরকম বোঝা যাচ্ছে না। নাহি একটি একটি মেয়ে খুব আইসিইউতে ভর্তি আছে, কিন্তু কোনো মারা যাওয়ার ঘটনা বা সেরকম কিছু এই লাঠিচার্জে হয়নি। আহ, দুই দিক থেকেই, পুলিশের দিক থেকে এবং অপোজিট দিক থেকে, দুই দিক থেকেই যেরকম হয় একটা ভায়োলেন্ট সিচুয়েশনে ঘটনাটা ঘটেছিল, এবং খুবই নিন্দনীয় ঘটনা এটা। কারণ পার্লামেন্ট এরিয়াতে এটা এরকম একটা ল আছে যে কেউ মার্চ করতে পারবে না। এটা আগেও যখন কেউ মার্চ করেছে তখনও পুলিশ একইভাবে আটকানোর চেষ্টা করেছে। সে সে আজ প্রায় কিছু না হোক 50 বছর ধরে এই একইভাবে জিনিসটা চলে আসছে। এবার একটু এক্সেস হয়ে গেছে বেশি, কারণ টিয়ার শেলিং একটু বেশি হয়েছে। পেলেট গানস চলেছে, যেটা একসময় জম্মু কাশ্মীরে 2016-তে আমি নিজে কভার করেছি, চালানো হয়েছিল। সেটা প্রথম যেদিন 6 তারিখ শুরু হয় এই ককরোচ জনতা পার্টির প্রোটেস্ট, সেদিনকে আমি নিজে র্যাপিড অ্যাকশন ফোর্সের হাতে দেখি এরকম বন্দুক ধরে আছে। তো যদি ওরকম আর্মস হাতে থাকে আর সেরকম সময় এলে তারা ব্যবহার করেছে হয়তো, এবং তাতে ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আপাতত যেরকম যেই জায়গায় প্রোটেস্ট ছিল সেখানেই আছে, লোক আসছে যাচ্ছে। এক্ষুনি খবর আপনার সঙ্গে যোগাযোগের মিনিট 10 আগে জানলাম যে ইন্টারনেট ওখানে যন্তর মন্তর এরিয়াতে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এখন সেটা কতটা সত্যি, কতটা এখন আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ কিছু খবর এসছে ওখান থেকে যে এরকম ইন্টারনেট সাসপেন্ড করা হয়েছে। প্রোটেস্ট চলছে দিনে রাত্রে, এখানে খাবার আপনার কাছে পৌঁছে কি মনে হয়, যাচ্ছে। আলোচনার কোনো সুযোগ কি আসলে আছে? আলোচনার সুযোগ প্রচুর আছে। আলোচনার সুযোগে আজকে যেরকম জেপি নাড্ডা ওনাদেরকে ওদেরকে ডেকেছিল তাদের বাসভবনে, কিন্তু তারা বাসভবনে যেতে নারাজ, বলেছে যে যন্তর মন্তরটা হচ্ছে জনতার দরবার, সেখানে এসে কথা বলুক। ঘটনাটা এখন একটা ওরকম একটা ইগোর জায়গায়, অ্যারোগেন্সের জায়গায় চলে গেছে। মানে মানে এটা হচ্ছে একটা পাওয়ারফুল গভর্নমেন্ট ভার্সেস স্টুডেন্ট, একটা অ্যারোগেন্স আর একটা ইগো, সব মিলিয়ে একটা যাকে বলছে একটা একটা এমন সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে যেখান থেকে বেরোনো মানে একটু সময় লাগবে। তার মধ্যে মনসুন সেশন পার্লামেন্ট চলছে। রাহুল গান্ধী আজকে আজকে কালো কাপড়ে পৌঁছেছে ধিক্কার জানাতে, প্রোটেস্ট করেছে পার্লামেন্টের বাইরে, প্রেমাইসিসের বাইরে, এবং ভেতরেও তর্কাতর্কি হয়েছে। বিজেপি সরকার রেডি কথা বলতে, কিন্তু আবার সেখানে আবার জেপি নাড্ডা বিকেলবেলা আজকে প্রেস কনফারেন্স করেন, সেখানে উনি বলেন যে এই পেপার লিকের ঘটনা কংগ্রেস গভর্নমেন্টের সময় হয়েছে, তৃণমূল সরকারের আন্ডারে ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, এবং অজস্র জম্মু কাশ্মীরে হয়েছে। অনেক অনেক এরকম মানে সবাই সবাইকে ব্লেম গেম দিতে, দোষ দিতে ব্যস্ত হয়ে পড়েছে, রাদার ব্যাপার সিস্টেমকে সলভ করার থেকে। একজনকে বরখাস্ত করে কি সিস্টেম সলভড হবে, সেটা নিয়ে বড় কোয়েশ্চেন। সেটাতে এই অভিজিৎ দীপকে, যে ককরোচ জনতা পার্টির কে লিড করছে, সে একটি কথা বলে যে যদি একজনকে সরানো হয় তাহলে সেই ভয়তে নিচে মানে ভবিষ্যতে যারা টেক ওভার করবেন তারা একটা ভয়তে থাকবেন, এবং ডাউন দ্য লাইন যেটাকে সিস্টেমেটিক একটা বিউরোক্রেটিক সিস্টেমে একটা কাজ চলে, তারাও একটা ফিয়ার নিয়ে কাজ করবে, ভয়তে কাজ করবে, এবং দেখবে জিনিসগুলো যেন সঠিকভাবে হয়। তো তারও লজিকটা কোথাও না কোথাও ঠিক, সে এখন দেখা যাক। কিন্তু কোনো দিক দিয়ে তো ইস্তফার ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা কোনো আলো দেখা যাচ্ছে না। অন্যদিকে ধর্মেন্দ্র প্রধান নিজেই 1997 সালে অ্যাজ আ স্টুডেন্ট লিডার ভুবনেশ্বরে এই পেপার লিক নিয়েই কংগ্রেস সরকারের এগেনস্টে জেবি পট্টনায়ক তখন ওখানে মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের, তার এগেনস্টে যান এবং পুলিশ লাঠিচার্জ করে, এবং উনি নিজে সেটা শিকার হয়েছিলেন। একটি সংবাদ মাধ্যমের সেই খবর জানা যায় আর কি। এখন আমি একটু প্রশ্ন করি মিস্টার শম্বসু, এই যেমন ধরুন ভারতে জেনজিদের আমলের সরকারের পতন ঘটেছে, আপনি জানেন, নেপালে ঘটেছে, জেনজিরা ক্ষমতাও এসছে। এখন আমরা দেখলাম যে দীর্ঘদিন পর একটি কর্তৃত্ববাদী সরকারের আমলে ভারতেও জেনজিরা বেশ সংগঠিত হয়েছে। আপনার কি মনে হয় সরকারের কোনো
কি অবস্থা কি? জেনারেশন জেড যেটাকে বলা হচ্ছে, মানে ইয়াং জেনারেশনের প্রোটেস্ট, এটা ভারতে প্রথম নয়। আপনি ধরে দেখুন 2014-তে যখন বিজেপি সরকার পাওয়ারে আসে, কানাইয়া কুমার, উমের খালিদ এরা মিলে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে সিমিলার প্রোটেস্ট হয় এবং সেখান থেকে তাদের লিডারশিপটাও ওঠে। আজকের ডেটে উমের খালিদ জেলে, কানাইয়া কুমার কংগ্রেসের লিডার, এবং এরকম ভাবে তারপরে সিএ এনআরসি নিয়েও প্রচুর এরকম বড় বড় এরকম জেনজিরা প্রোটেস্ট করে এবং সেখান থেকে লিডারশিপ তৈরি হয়। এখন অনেকে ভালো লিডার হয়, অনেকে লিডারশিপ ছেড়ে যায়, অনেকে জেলে এখন জেলে। তো ব্যাপারটা জেনারেশন জেড এর যে প্রোটেস্ট, সেটা ইন্ডিয়াতে বেশ অনেকদিন ধরে চলছে, সেটা আগেও ঘটেছে। যদি সেই ইন্দিরা গান্ধীর আমলেও দেখেন, তখনও এই লালু প্রসাদ যাদব বলুন, চাই নীতিশ কুমার বলুন, যারা আজকে মানে তাদের পলিটিক্যাল ক্যারিয়ারের শেষের দিকে, তারাও কিন্তু তখন ওরকমই ইউনিভার্সিটি কলেজ স্টুডেন্ট ছিল যখন জনতা পার্টির হয়ে লড়েছিল এবং জেলে গেছিল এমার্জেন্সির সময়। সেই জন্য এটা নতুন নয়, কিন্তু এটা কতখানি এফেক্ট করবে সেটি আসলে সামনের সময়গুলোতে আসলে বোঝা যাবে। সব্য আছেন আপনি আমাদের সাথে, আমাদের আরেকজন অতিথি, তার কাছে আমরা যেতে চাই, অথবা কেজিএফ নিয়াজউদ্দিন। সেটি হচ্ছে বাংলাদেশ, নেপাল এবং এখন আমরা ভারতীয় দেখছি যে এই জেনারেশনের এক ধরনের যে আন্দোলন, প্রথম যে বিষয়টা সেটি হচ্ছে দুর্নীতি হোক এবং অপশাসন হোক এবং একই সাথে অন্যায়ের বিরুদ্ধে হোক, লাইনগুলো সবারই এক। সেই জায়গায় আপনার কাছে এই আন্দোলনটি কতটুকু পরিবর্তন আনতে পারবে বলে আপনার দৃষ্টিতে মনে হচ্ছে ভারতের? ধন্যবাদ। আমরা যখন দেখি যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যখন মানুষের মত প্রকাশের স্বাধীনতা যখন রুদ্ধ হয়, তখন নানানভাবে সেই মত প্রকাশের চেষ্টা অব্যাহত থাকে। বিশেষ করে আমরা যদি দেখি ভারতে এই বিজেপি সরকার তৃতীয় দফায় তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ক্ষমতা এসছে এবং তারা নানান রকম যে কার্যক্রম অব্যাহত রেখেছে, সেখানে তাদের যে রাজনীতি, বিজেপির যে রাজনীতি, সেটা মূলত সমাজকে নানানভাবে বিভক্ত করার রাজনীতি অব্যাহত রেখেছে, যার মধ্যে দিয়ে একটা সরকারের যে বেকারত্ব সহ নানান জায়গায় তার যে অর্জন, সেই জায়গাটা কিন্তু তাদের অনেক ব্যর্থতার জায়গা রয়েছে। এবং এই যে যারা শিক্ষার্থী, তাদের যে দাবি আন্দোলন, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা শক্ত ভিত্তি আছে, যার মধ্যে দিয়ে এই ভিত্তিটা আস্তে আস্তে দানা বেঁধেছে। আমরা যদি দেখি বিরোধী দলগুলো তাদের যে সরকারের বিরুদ্ধে তাদের যে অবস্থান, তারা যেগুলো তাদের কাজ ছিল সেগুলো তারা করে রাখতে পারছে না। সরকারের নানান রকম এই যে বিজেপির যে রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি অথবা প্রশাসনকে ব্যবহার করা, তারা সেটা অনেক স্ট্র্যাটেজিক্যালি তারা সেটা ম্যানেজ করতে পারছে। এখন এই যে ছাত্র রাজনীতি, ছাত্র জনতার যে দাবি, ছাত্রদের দাবি, সেখানে আমরা যদি দেখি একটা যৌক্তিক দাবিকে যেভাবে গণতান্ত্রিক ভাবে এটাকে সরকার অ্যাটেন্ড করতে পারতো, সরকারের যে দৃষ্টিভঙ্গিগত আমি সমস্যা এখানে দেখতে পাচ্ছি। কারণ সরকার শুরুতেই মনে করছে যে এটা একটা রাজনৈতিক মদতপুষ্ট একটা আন্দোলন, যার মধ্যে দিয়ে আমরা দেখি যে সরকারের যে দৃষ্টিভঙ্গি এই আন্দোলনকে নিয়ে, এই কট্টর জনতা পার্টি তাদেরকে নিয়ে, তাদেরকে দেখার দৃষ্টিভঙ্গির মধ্যেই সরকারের যে এই গণতান্ত্রিক ভোটে নির্বাচিত সরকার কিভাবে কর্তৃত্ববাদী হয়ে ওঠে, সেটা আমরা বাংলাদেশে যেমন দেখেছি, আমরা ভারতেও তার উত্থান দেখেছি বিজেপি। এই জায়গাতে একটা বড় রকম যে গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, তার প্রেক্ষিতে এই মানুষ ফুঁসে উঠেছে। ছাত্রদের যে দাবির এই যে মেডিকেল পরীক্ষায় প্রশ্ন ফাঁস থেকে শুরু করে এই যে তারা তাদের যে বেকারত্ব, সবকিছু নিয়ে তারা কিন্তু বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে। এখন এই আন্দোলনকে কিন্তু যতক্ষণ তারা এই দিল্লির যন্তর মন্তরে যে এই অনশন এবং গত 2 দিন আগে দিল্লি সংসদের অভিমুখে তাদের যে যাত্রা, সেগুলো করার আগ পর্যন্ত সরকার কিন্তু কোনো গুরুত্ব খুব একটা তার জায়গা থেকে তাদেরকে যে গুরুত্ব দিয়েছে এমন মনে হয়নি। যার ফলে তাদের যে একটা এই যে তাদের যে অভিযোগ এবং তাদের যে কষ্ট এবং তাদের উপর যে এই যে দমন পীড়ন হলো, সেটা কিন্তু একটা পুঞ্জীভূত খুব আরো দানা বাঁধছে। এখন এই যে ইগোর কথা বলা হচ্ছে, শেষ পর্যন্ত সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী দেখা যোগাযোগ করে সেটাকে এগিয়ে নিলেন এবং কিন্তু যেটা শিক্ষার্থীদের দাবি, সেই জায়গায় কিন্তু
কোন ধরনের আলোচনা, এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি সেটা আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রেও। এই আলোচনার যে জায়গাটা, সেগুলোর মধ্যে দিয়ে, সময় জ্ঞাপনের মধ্যে দিয়ে আন্দোলনকে দুর্বল করার একটা চেষ্টা থাকে। তো নীতিগতভাবে সরকার কোনো অবস্থানই প্রকাশ এখন পর্যন্ত তারা সঠিক মানে কোনো ধরনের সিগন্যাল দেয়নি যে তাদের মন্ত্রী পদত্যাগ করবে, এই ধরনের কিছু আস্থা পায়নি, যার ফলে তারা আজকে থেকে পর্যন্ত তাদের অনশন চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ অথবা কেজিএম নিয়াজউদ্দিন। সোম বসু, আপনাকেও ধন্যবাদ। আমাদের আসলে সময় শেষ, তবে আলোচনা হয়তো সামনের দিনগুলোতে আমাদের চালিয়ে যেতে হবে। ইলিয়াস খান, আপনাকে ধন্যবাদ সময় দিয়েছেন এত রাতে। দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, তার জন্য আপনাদেরও ধন্যবাদ। দেখা হবে আবার।